বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার কাহিনী মোটামুটি আমরা সকলেই জানি। কিন্তু সিরাজের মৃত্যুর পর তার স্ত্রী, কন্যা আর পরিবারের সাথে কি করেছিল ব্রিটিশ সৈন্য আর মির্জাফর? এক রাতে এক নবাব, তার স্ত্রী, তার ছোট কন্যা আর পুরো পরিবারকে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতার থাবায়। আজকের ভিডিওতে থাকছে সেই নিষ্ঠুর গল্প, যে গল্পে এক নবাব পালাচ্ছে নিজের জীবন বাঁচাতে, আর তার স্ত্রী কাঁদছে লুট হওয়া হারেমের কোণে, আর এক শিশু বন্দী হয়ে কাটাচ্ছে শৈশবের প্রতিটি দিন। পলাশির যুদ্ধের পর ঠিক কী হয়েছিল সিরাজদৌলার পরিবারের সাথে, আজকের ভিডিওতে থাকছে সেই হৃদয় বিদারক কাহিনী। তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। শক্তিশালী মুর্শিদাবাদের সেই কিশোর নবাব সিরাজদৌলা, যে ছেলেটি রাজ্য শাসন করেছিল সাহস নিয়ে, ভুল করেছিল অবশ্যই আবেগের কারণে, আর হারিয়ে গেল বিশ্বাসঘাতকতার অন্ধকারে। কিন্তু পলাশির যুদ্ধের পর ঠিক কী হয়েছিল তার সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার স্ত্রী লুৎফুন্নিসার সঙ্গে, আর তার ছোট্ট মেয়ে, তার সাথেই বা কী করেছিল ব্রিটিশ সরকার, সেই গল্পগুলো কিন্তু কেউ খুব একটা বলে না, কারণ সেগুলো এতটাই নির্মম আর বেদনাদায়ক যে বিজয়ীরা ইতিহাস থেকে সেগুলো মুছে দিতে চেয়েছিল। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ শেষ হয়েছে একটু আগে। চারিদিকের বৃষ্টির পরে কাদায় ভিজে থাকা জমি, কামানের ধোঁয়া আর মৃত শরীরের গন্ধ। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মুর্শিদাবাদের আত্মবিশ্বাসী কিশোর নবাব সিরাজদৌলা, যাকে কখনো সাহসী তো কখনো খামখেয়ালি, আবার কখনো নিষ্ঠুর বলা হয়, যে যুবক নবাব তখন রাজমহল ছেড়ে ছুটছে অন্ধকারের দিকে, তার রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে তারই বিশ্বস্ত সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতা আর ব্রিটিশ কোম্পানির চতুর কূটনীতির হাতে, তার নিজের জীবন বাঁচাতে, পরিবারের ভবিষ্যৎ বাঁচাতে। পলাশির যুদ্ধের শেষ মুহূর্তে সিরাজের পালানোর পরিকল্পনার যুদ্ধ শেষ হওয়ার কিছু পরেই সিরাজ বুঝতে পারেন যে তিনি আর বেঁচে থাকবেন না। তার সেনাদের বড় অংশ মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ ইতিমধ্যে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে। সিরাজ দ্রুত সিদ্ধান্ত নিলেন জীবিত থাকতে হলে তাকে পালাতেই হবে। তার পরিকল্পনা ছিল যে নদীপথে ঢাকা বা পাটনা পালানো, কারণ স্থলপথে গেলে মিরমিরান তাকে ধরেই ফেলত, অথবা গোপনে নবাব বাড়ি থেকে পলায়ন করা। তিনি তার এক মূল্যবান রত্নভাণ্ডার, কিছু স্বর্ণ মুদ্রা আর বিশ্বস্ত অনুচর নিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে নাটকীয় পালানোর ঘটনা, ভাগীরথীর জলে নৌকো করে অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়া। তিনি পালালেন কিভাবে? জলপথে সেই রাত ঐতিহাসিক লেখক গুলিস্তান, গ্লোভার ও ব্রিটিশ সামরিক নথিতে এই পলায়নের কিছু বিবরণ আছে। সিরাজ গোপনে পোশাক পাল্টান, নবাবী পোশাক খুলে সাধারণ মানুষের কাপড় পরেন, মাথায় কাপড় বেঁধে যেন বাঙালি সাধারণ মাঝির মতো তাকে দেখায়। সঙ্গে মাত্র কিছু নৌরক্ষী, প্রধান দরজা নয়, গোপন পশ্চাৎ দ্বার দিয়ে বের হন। ভাগীরথী নদীতে অপেক্ষমান একটি ছোট নৌকায় ওঠেন। তার লক্ষ্য রাত পেরিয়ে ভোর হওয়ার আগেই নদী বেয়ে পালিয়ে যেতে হবে, যাতে কেউ তাকে শনাক্ত করতে না পারে। এবার নদী, সেই সময় ভাগীরথী ছিল অনেক চওড়া, ধীরে বয়ে যাওয়া নয়, জঙ্গলে ঘেরা একেবারে গাঢ় অন্ধকার। মাঝিদের নৌকো জল করছে মশালের আলোয়, নদীর বুকে ভেসে যাচ্ছে ভাঙা ভেলা, যুদ্ধের পরিত্যক্ত সামগ্রী। এই সমস্ত কিছুর মাঝে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল নবাব সিরাজ। কিন্তু কেন তিনি ধরা পড়লেন? বিশ্বাসঘাতকতার শেষ আঘাত ছিল এটি। মির্জাফর এবং তার ছেলে মিরমিরান ভালো করেই জানত সিরাজ বেঁচে থাকলে তিনি ফিরে আসতে পারেন, তাই রাতেই অনুসন্ধান দল বের করা হয়। একদম প্রামাণ্য নথিতে আছে যে নদীপথে পালানো মাঝিদের একজন ছিল ঘুষে কেনা। সে সিরাজ কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সব খবর মিরানের কাছে পাঠাতো। নদীতে থাকা কোম্পানি আর মিরানের গুপ্তচররা নৌকাটি অনুসরণ করতে থাকে। ভোর হওয়ার আগেই সিরাজের নৌকা ধরা পড়ে। তাকে আটক করে প্রথমে নবাবী শহরের বাইরে একটা কুঁড়ে ঘরে রাখা হয়, এরপরে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। 2রা জুলাই 1757 মিরানের নির্দেশে সিরাজকে হত্যা করা হয়। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে তাকে দড়ি দিয়ে বেঁধে আনা হয়, বন্দী অবস্থায় করা হয় নির্মম নির্যাতন, পরে খঞ্জর দিয়ে হত্যা করা হয়। তার দেহ মুর্শিদাবাদের হীরাঝিল এলাকায় দাফন করা হয়। এই ঘটনার সাথে সাথে শেষ হয় বাংলার স্বাধীন নবাব শাসনের শেষ অধ্যায়। এবার একটা ভয়ঙ্কর অধ্যায়, যেটা নিয়ে আজকের মূল ভিডিওটা। এরপরে তার পরিবারের কি হলো? সিরাজের পরিবারে কে কে ছিলেন? তার প্রধান স্ত্রী লুৎফুন্নিসা বেগম, তার একমাত্র কন্যা উম্মে জাহরা, সম্ভাব্য পুত্র সন্তান, ঐতিহাসিকভাবে তার প্রমাণ খুবই অল্প, এবং অনেক নারী আত্মীয়, তার খালা, চাচি, দাসী, পরিচারিকা, মা, নানি, এবং 600 থেকেও বেশি মহিলা আর দাসী যারা নবাবী হারেমে থাকতো। এবার একে একে দেখি কে কি করলো। স্ত্রী লুৎফুন্নিসা বেগম, তার জীবন ছিল সবচেয়ে ভয়াবহ। ইতিহাসে তিনি সবচেয়ে কষ্ট পেয়েছেন। পলাশির যুদ্ধের পরপরই তিনি ধরা পড়েন। মির্জাফরের লোকেরা তাকে বন্দি করে। নবাব বাড়ির হারেম লুট হয়। তার ওপর কি নির্যাতন হয়েছিল প্রায় সবকটি ঐতিহাসিক লিখে গেছেন। তার অলংকার, গয়না সব কেড়ে নেওয়া হয়, রাজকীয় সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তাকে উপহাস করা হয়, তাকে মুর্শিদাবাদ থেকে সরিয়ে রাখা হয় যাতে রাজনীতিতে সে ব্যবহৃত না হতে পারে।
1758 সালে তাকে এবং তার কন্যাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে নির্বাসিত করা হয়। জিঞ্জিরা ছিল নদী বেষ্টিত খুব কঠোর নিরাপত্তার একটা জায়গা। সাধারণ মানুষের সংস্পর্শহীন এক ধরনের নারী বন্দিশালা বলা চলে। তিনি সেখানে 7 থেকে 8 বছর বন্দী ছিলেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে একটি ছোট পেনশন দেয়। তারপর তিনি নিঃসঙ্গ জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেন। তার মেয়ে উম্মে জাহরা, সিরাজের একমাত্র প্রমাণিত সন্তান এই উম্মে জাহরা। পলাশির পর তাকে তার মায়ের সাথে আটক করা হয়। কি হয়েছিল তার সঙ্গে? তাকে শিশু বয়সে ওই জিঞ্জিরা প্রাসাদেই বন্দি রাখা হয়। কিছু বছর পর কোম্পানি তাকে একটি সামান্য পেনশন দেয়। পরে তার বিয়ে দেয়া হয়। তার স্বামীর নাম পাওয়া যায় মির্জা আলী। সে রাজনৈতিক খেলায় ব্যবহৃত হতে পারে, এই ভয়ে তাকে সমাজ থেকে আলাদা করে রাখা হয়। তিনি তুলনামূলকভাবে বেঁচে যেতে পেরেছিলেন, অর্থাৎ বেঁচে থাকতে পেরেছিলেন, কিন্তু নবাবের রাজকন্যার জীবনের এক ছিটেফোঁটাও তিনি পাননি। সিরাজের কি পুত্র সন্তান ছিল? অনেক লোককথায় বলা হয় তার একটি পুত্র ছিল, কিন্তু ঐতিহাসিকভাবে কোনো পুত্রের সেভাবে প্রমাণ পাওয়া যায়নি। কিছু কথাই বলা হয় কিছু দাসী বা পরগৃহিণী বা উপপত্নী তার সন্তান লুকিয়ে রেখেছিল। পরে নাকি কেউ কেউ বেঁচে গিয়েছিল। কয়েকটি মুসলিম বংশ দাবি করে তারা সিরাজের উত্তরসূরি, কিন্তু আধুনিক ইতিহাস কোনো প্রমাণ খুঁজে পায়নি। তাই গ্রহণযোগ্য তথ্য, সিরাজের একমাত্র সন্তান ছিল তার একটি কন্যা উম্মে জাহরা। হারেমের দুঃখজনক পরিণতি। সিরাজের হারেমে প্রায় 600 থেকে 650 জন নারী ছিলেন। স্ত্রী, বেগম, উপপত্নী, দাসী, পরিচারিকা, সেবিকা সব মিলিয়ে। পলাশির যুদ্ধের পরে লুটপাট করা হয় তাদের হারেমকে। অনেক নারীকেই নদীতে ডুবিয়ে হত্যার বিবরণও পাওয়া যায়। অনেকে আত্মহত্যা করেন। দাসীদের বিক্রি করে দেয়া হয়। কিছু জনকে নতুন নবাবের হারেমে নেওয়া হয়। কিছু লোক পালিয়ে যায়। এটি বাংলা ইতিহাসের সবচেয়ে অবর্ণনীয় অধ্যায়গুলোর একটি। সিরাজের মা আমিনা বেগম এবং নানি, সিরাজের মা আর নানি দুজনেই কিন্তু বন্দী হন। তাদের পরিণতি, তারাও নির্যাতিত হন। কিছুদিন বন্দী রাখার পর তাদের নদীতে নৌকায় ডুবিয়ে হত্যা করা হয়, এমন শক্ত ঐতিহাসিক রেকর্ড আছে। কারণ নতুন নবাবরা ভয় পেতেন, কোথাও তারা গিয়ে যদি বিদ্রোহ উস্কে দেবেন না তো। এই ঘটনা কিন্তু অত্যন্ত নিষ্ঠুর। এবার নবাব পরিবারের সম্পদ কি হলো? সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়। রত্নভাণ্ডার ব্রিটিশ ও মির্জাফরের লোকেরা ভাগ করে নেয়। মুর্শিদাবাদের রাজপ্রাসাদ লুট করা হয়। জমিদারি কেড়ে নেওয়া হয়। সিরাজের পরিবারকে কার্যত নিঃস্ব করে দেওয়া হয়। ইতিহাস কেন এত নিষ্ঠুর ছিল সিরাজের পরিবারের প্রতি? কারণ ছিল 3টি। ব্রিটিশদের ভয়, যদি সিরাজের কোনো সন্তান বা স্ত্রীকে সামনে আনা হয় তাহলে বিদ্রোহ হতে পারে। মির্জাফরের ভয়, তার নবাবী নড়ে যাবে, এই ভয় সে কিন্তু সিরাজের পরিবারকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। জনমত বলে অনেকেই সিরাজকে অপছন্দ করত তার স্বৈরাচারী কারণে। এই 3টে মিলেই তার পরিবারকে একেবারে মুছে ফেলার চেষ্টা করা হয়। এই নবাব পরিবার, যে পরিবার কখনো বাংলা শাসন করত, তাদের রাজকীয় রক্তরেখা কার্যত মুছে যায়। এই গল্প শেষ হয় একটা ভয়াবহ বাক্যে। একজন নবাবের পতনে শুধু একটি মানুষ মরেনি, মরে গিয়েছিল একটা পুরো পরিবার, তাদের পুরো যুগটা। সিরাজের পরিবারকে শুধু হত্যা করা হয়নি, রাজনীতি তাদের ইতিহাস থেকেও মুছে ফেলেছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।